হ্যালো বন্ধুরা, সার প্রয়োগের গোড়ার কথা সিরিজের এটা তৃতীয় ভিডিও। প্রথম দুটো ভিডিওতে আমরা গাছের বিভিন্ন উপাদানগুলো এবং সেগুলোর ঘাটতি হলে অথবা অতিরিক্ত হলে লক্ষণ দেখে বোঝার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের পর্বে থাকছে গাছের মাটিতে সর্ষের খোল এবং নিম খোলের বিভিন্ন উপাদানগুলোর রেশিও, তাদের ব্যবহারিক সুবিধে অসুবিধে ও আরও খুঁটিনাটির বিস্তারিত আলোচনা। তাই এই পর্বে যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আগের পর্ব দুটো দেখে নিতে অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও বাদ না দিয়ে দেখার অনুরোধ রইল, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। গাছের স্বাভাবিক ও নিয়মিত খাদ্যের যোগান হিসেবে আমরা মোটামুটিভাবে সর্ষের খোল আর নিম খোল এই দুই রকমের সারই ব্যবহার করে থাকি। এ দুটো সারই জৈব সার, তাই স্বাভাবিকভাবেই এ দুটো সার গাছের প্রয়োজনীয় মুখ্য গৌণ উপাদান সমৃদ্ধ। এবার দেখা যাক এ দুটোর বৈশিষ্ট্য। সর্ষের খোল বলতে সর্ষের দানাকে পিষে তেল বার করে নেওয়ার পর ছিবড়ে অংশ। এই খোল যেমন গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, তেমনি গাছের সার হিসেবে বহুল ব্যবহার রয়েছে। শক্ত পিণ্ড আকারে পাওয়া যায় বলে এটাকে ইংরাজিতে মাস্টার্ড কেক বলা হয়। কেক হিসাবে কেনার পর এটাকে গুঁড়িয়ে নিতে হয়, তখন এটাকে মাস্টার্ড কেক পাউডার বলা হয়। আর একইভাবে নিম ফলের বীজকে খুব ঠান্ডার মধ্যে পেশাই করে নিম তেল বার করে নেওয়ার পর যে অংশ পড়ে থাকে সেটাই নিম খোল বা নিম কেক। গুঁড়িয়ে নিলে পাউডার হয়। এ দুটোই যেহেতু উদ্ভিদজাত, তাই প্রাকৃতিক, স্বাভাবিকভাবেই পরিবেশ বান্ধব, আর একটা সুস্থ উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদানই এদের মধ্যে রয়েছে। প্রাথমিক তিনটে মূল উপাদান নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম তো আছেই। তাছাড়া সর্ষের খোলে ম্যাগনেসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আর নিম খোলে ক্যালসিয়াম, সালফারের মতো বিভিন্ন ট্রেস উপাদানগুলো জৈবরূপে যথেষ্ট পরিমাণে বর্তমান। এ দুটোকে মাটিতে সরাসরি প্রয়োগ করা যায়, কারণ সর্ষের খোল মাটিতে বসবাসকারী উপকারী মাইক্রোবস বা অণুজীবগুলোর পক্ষে অনুকূল। কিন্তু এ ব্যাপারে নিম খোলের কিছু বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। এবার সেদিকে তাকানো যাক। আমরা যদি সার হিসেবে শুধু সর্ষের খোল প্রয়োগ করি, তাহলে মূল তিনটি উপাদানের সঙ্গে অন্যান্য উপাদানগুলোর প্রয়োজনও অনেকাংশে মিটে যাবে। একইভাবে নিম খোল দিলেও তাই হবে, কিন্তু তবুও এ দুটোকে একসাথে ব্যবহার করার রেওয়াজ দেখা যায়। কারণ সর্ষের খোল ভিজে মাটিতে মিশে বেশ একটা জীবাণু সহায়ক অবস্থার সৃষ্টি করে, যার ফলে মাটিতে উপকারী এবং অপকারী দুরকমের ব্যাকটেরিয়ারই জন্ম হয়। কিন্তু নিম খোলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকার ফলে জীবাণু সহায়ক অবস্থা তৈরি হতে চায় না, তা সেই উপকারী হোক বা অপকারী। তাই উদ্ভিদ বিশেষজ্ঞরা সর্ষের খোলের সাথে খুব অল্প পরিমাণে নিম খোল ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন, যাতে উপকারী অপকারী দুরকম জীবাণুই তৈরি হোক, কিন্তু তাদের পরিমাণ যেন কখনোই অধিক মাত্রায় না যায়। সেই সঙ্গে নিম খোল মাটিতে পোকামাকড় এবং ছত্রাক বিরোধী পরিবেশও তৈরি করে, ফলে গাছের মধ্যে শিকড়ের পচন, অন্যান্য ছত্রাক, বিভিন্ন পোকামাকড় যেমন মিলিবাগ, এফিড, সাদামাছি, শুঁয়োপোকা ইত্যাদির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাছাড়াও নিম খোল নাইট্রোজেন সহায়ক, তাই দীর্ঘদিন মাটির নাইট্রোজেন গ্রহণ ক্ষমতাকে ধরে রাখে, ফলে মাটির উর্বরতা বজায় থাকে দীর্ঘদিন। এর সাথে অন্যান্য উপাদানের যোগান তো আছেই। তবে সর্ষের খোল এবং নিম খোল আলাদা আলাদাভাবেও ব্যবহার করা যায়। এই সিরিজের পরের ভিডিওতেই এই দুটি সারের বিভিন্ন রকম ব্যবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। এবার আসি, এই দুটো জৈব সার মাটিতে কোন কোন পুষ্টি উপাদান কতটা যোগান দিতে পারে। সর্ষের খোলের এনপিকে রেশিও 4:1:1, অর্থাৎ এতে মূল তিনটি উপাদান এই রকমভাবে রয়েছে। প্রতি 100 গ্রাম সর্ষের খোলে নাইট্রোজেন রয়েছে 66.66 গ্রাম, ফসফরাস 16.67 গ্রাম, আর পটাশিয়াম 16.67 গ্রাম। নিম খোলের এনপিকে রেশিও হল 5:1:2। এর অর্থ 100 গ্রাম নিম খোলের নাইট্রোজেন রয়েছে 62.5 গ্রাম, ফসফরাস 12.5 গ্রাম, পটাশিয়াম 25 গ্রাম। তাহলে আমরা যদি 4:1 অনুপাতে 100 গ্রাম সর্ষের খোল আর 25 গ্রাম নিম খোল মিশিয়ে প্রয়োগ করি, তাহলে সেই মিশ্রিত সারে
মূল 3টি উপাদানের পরিমাণ কী দাঁড়ালো? 100 গ্রাম সর্ষের খোলে মোটামুটিভাবে নাইট্রোজেন 66 গ্রাম, ফসফরাস 17 গ্রাম, পটাশিয়াম 17 গ্রাম। আর 25 গ্রাম নিম খোলে নাইট্রোজেন 15 গ্রাম, ফসফরাস 3 গ্রাম, পটাশিয়াম 6 গ্রাম। দুইয়ে মিলে 125 গ্রাম মিশ্রিত সারে এই 3টি উপাদান এই রকম দাঁড়ালো: নাইট্রোজেন 81 গ্রাম, ফসফরাস 20 গ্রাম, পটাশিয়াম 23 গ্রাম। এখন দেখা যাচ্ছে এই দুটো সারের নিয়মিত ব্যবহার, তা সে আলাদা আলাদাভাবেই হোক বা একসঙ্গে, মাটিতে নাইট্রোজেনের একটা আধিক্য কিন্তু সব ক্ষেত্রেই থেকে যাচ্ছে। আর তার মানে হলো ফসফরাস আর পটাশিয়ামের অভাব ধীরে ধীরে বাড়তে থাকছে। তাই অন্য কোনো সার না প্রয়োগ করে শুধুমাত্র এই দুটি সারের নিয়মিত প্রয়োগে দেখা যাবে গাছ সুন্দর, স্বাস্থ্যকর, ঝলমলে হয়ে উঠছে, কিন্তু ফুল বা ফল দেখা যাচ্ছে না। এর মূল কারণ হলো মাটিতে ফসফরাস এবং পটাশিয়ামের পর্যাপ্ত যোগান থাকছে না। তাই তখন আমাদের ফসফরাস এবং পটাশিয়াম আলাদাভাবে মাটিতে প্রয়োগ করতে হবে, তা সে জৈবই হোক বা অজৈব। আর পটাশিয়ামের অভাবে যে লক্ষণগুলো, সেগুলো যেহেতু অধিকাংশই মাটির তলায়, তাই সেটা দেখতে না পেলেও ফসফরাস ঘটিত সারের সাথে কিছু পটাশ ঘটিত সার দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে অনেকের ধারণা আছে গাছে ফুল ফল আসছে না, তাই পটাশ সার প্রয়োগ করতে হবে। আসলে পটাশ এবং ফসফরাস উভয়ই গাছের ফুল ফলের কারক, তাই সাধারণভাবে পটাশিয়াম ঘটিত সারের সাথে ফসফরাস ঘটিত সারও নিয়মিত দেওয়া উচিত। কিন্তু শুধু পটাশিয়াম ঘটিত সার ব্যবহার করতে থাকলে পটাশিয়ামের ঘাটতি হয়তো মিটে যাবে, কিন্তু ফসফরাসের ঘাটতি থেকে যাবে, আর তাতে গাছের মধ্যে একটা কাঠিন্য ভাব বাড়তে থাকবে, অর্থাৎ অল্প বয়সে গাছটা বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ফসফরাস এবং পটাশিয়াম এই দুই সারের প্রয়োজনীয়তা ভিত্তিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করলে পরবর্তীতে এ সম্পর্কে ভিডিও করব। এবার একটা ব্যাপার খুব ছোট করে আলোচনা না করলেই নয়। অনেকের মনে হতে পারে আমি কেন এত বিস্তারিত আলোচনা করি। উত্তরে শুধু বলবো, আমি একটা ভিডিও করলাম, তাতে বললাম অমুক সারটা দিন, তাতে এটা হবে সেটা হবে, কিন্তু আমি আমার যে গাছটা দেখিয়ে ভিউয়ারদের ইমপ্রেস করছি, তার যে কন্ডিশন, অন্য সকলের গাছগুলো তো সেই একই কন্ডিশনে নাও থাকতে পারে। তাই আমার মনে হয় অ্যাকচুয়াল ফান্ডাটা একবার জানিয়ে দিতে পারলে আপনারা নিজেরাই স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। তাই এই অযথা বকবকানি। বেশ, আজ তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই সিরিজের পরের ভিডিওতে থাকছে এই দুটি সারের ব্যবহারিক প্রয়োগ, পরিমাণ, পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা, ঠিক আজকের মতো।